হাই অডিয়েন্স, জিপি অ্যাফেয়ার্সে আপনাদের স্বাগত জানাই। আমি সনাতন মণ্ডল। গতকাল 10ই নভেম্বর 2025 দিল্লিতে এক ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। এই বিস্ফোরণের ফলে 13 জনের মৃত্যু হয়েছে এবং 24 জন আহত হয়েছে। এখন কথা হচ্ছে বিস্ফোরণ হলো কী করে, তাও দিল্লির মতো একটা জায়গায়, যেটি লালকেল্লার খুব কাছের একটা জায়গা। যতদূর জানা যাচ্ছে একটা গাড়িতে এক্সপ্লোসিভ ছিল। গাড়িটা হলো হোন্ডাই হ্যাচব্যাক i20। এটি হরিয়ানার রেজিস্টার্ড গাড়ি। গাড়িটা রাস্তার উপরই ব্লাস্ট করে, যার ফলে আশেপাশের অনেকগুলো গাড়িতেও আগুন ধরে যায় এবং সেখানে থাকা 13 জনের মৃত্যু হয়েছে এবং 24 জনের বেশি মানুষ আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে সন্ধ্যা 6:50 থেকে 55-র মধ্যে এবং সেখানকার আগুন কন্ট্রোলে আনা হয়েছে সন্ধ্যা 7:29-এর দিকে। তবে প্রত্যক্ষদর্শীরা কেউ কেউ জানিয়েছে গাড়িটি হোন্ডাই গাড়ি ছিল না, এটি ছিল একটা মারুতি সুইফট ডিজায়ার। যদিও অলরেডি ইনভেস্টিগেশন করার জন্য এনআইএ অর্থাৎ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি সেখানে অলরেডি পৌঁছে গেছে। সেখানে তারা তদন্ত করছেন। ভারতীয় প্রধানমন্ত্রী শোক প্রকাশ করেছেন এই ঘটনার এবং দিল্লির যে প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনিও শোক প্রকাশ করেছেন এবং অন্যান্য অনেক রাজনৈতিকবিদও শোক প্রকাশ করেছেন। বিভিন্ন অ্যাম্বাসি থেকেও কিন্তু শোক প্রকাশ করা হয়েছে। আর সেইখানে ঘটনার পরপরই কিন্তু ভারতের যে হোম মিনিস্টার অমিত শাহ তিনি কিন্তু সেখানে পৌঁছেছেন। ঘটনার পেছনে কারণ কি এবং এর পেছনে কি পাকিস্তানি যোগ আছে, সব কিছুই জানবো বিস্তারিতভাবে। তার আগে যদি এরকম ইনফরমেটিভ ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে জিপি অ্যাফেয়ার্স সাবস্ক্রাইব করুন। দেখুন, এটা তো সত্যি কথা, পাকিস্তান কোনোদিনও ভারতের সঙ্গে যুদ্ধে পারবে না বলেই তারা বিভিন্নভাবে বিভিন্ন সময়ে ভারতে এরকম টেররিস্ট অ্যাটাক ঘটায়। এটা আজকে নতুন কিছু না। এই ঘটনার পেছনে পাকিস্তান যোগ আছে কিনা তার তদন্ত চলছে। কিছু জিনিসকে একের পর এক সাজিয়ে দেখলে আমরা ঠিক বুঝতে পারবো এই ঘটনা অনেক গভীর ষড়যন্ত্রের ফল। এটা যেভাবে পাকিস্তানি আর্মি অফিসিয়ালরা বাংলাদেশ ভিজিট করছেন, ঠিক একইভাবে পাকিস্তানের টেররিস্টরাও কিন্তু বাংলাদেশ ভিজিট করছে। এই কিছুদিন আগেই হাফিজ সাঈদের ডান হাত, যে কিনা একজন ইউএন ডেজিগনেটেড টেররিস্ট, তার নাম হচ্ছে ইবতিসাম ইলাহি জাহির, এই ব্যক্তি বাংলাদেশ ভিজিট করেছিলেন। নিঃসন্দেহে বলা যায় নিশ্চয়ই অ্যান্টি ইন্ডিয়া প্রোপাগান্ডা নিয়েই তিনি বাংলাদেশে এসেছেন। কারণ তাদের সারাটা জীবন কেটেছে ভারতের কীভাবে ক্ষতি করা যায়, ভারতের কোথায় কোথায় তারা অ্যাটাক করতে পারে। ভারতের কখনো কাশ্মীরে, কখনো 26/11 মুম্বাই অ্যাটাক, কখনো পার্লামেন্ট অ্যাটাক, কখনো উরি, কখনো পাঠানকোট, কখনো পেহেলগাম, আর এখন যেটা হলো 10ই নভেম্বর দিল্লির লালকেল্লার সামনে বম ব্লাস্ট। পাকিস্তান জানে যে তারা ভারতের সঙ্গে যুদ্ধে কোনো দিনও জিততে পারবে না, এই জন্য তারা এই টেররিস্টদের সাহায্য নেয় এবং এর ফলে তাদের যুদ্ধ করা লাগছে না আর ভারতের কিছুটা ক্ষতিও করে দেওয়া যায়। একবার ভাবুন, লালকেল্লা কিন্তু একটা ট্যুরিস্ট প্লেস। এইখানে যদি কোনো বম ব্লাস্ট হয় বা এই ধরনের অ্যাটাক হয়, এখানে কিন্তু বিদেশি ট্যুরিস্ট সচরাচর আর আসবে না বা আসা অনেকটা কমিয়ে দেবে। কাশ্মীরের পেহেলগামে এই বছরই যে টেররিস্ট অ্যাটাক তারা করলো, এর ফলে কাশ্মীরে কিন্তু একটু হলেও ট্যুরিস্টদের সংখ্যা কমেছে। কিভাবে ভারতের অর্থনীতিকে দুর্বল করা যায়, নিজেদের তো কোনো অর্থনীতি বলে কিছু নেই, এরা কিভাবে নিজেদের অর্থনীতি উপরে তুলবে এমন চিন্তা ভাবনা এদের মধ্যে নেই। শুধুমাত্র আইএমএফ বা ওয়ার্ল্ড ব্যাংকের ভিক্ষার উপরে, কখনো চায়না, কখনো ইউএস, কখনো সৌদি আরবিয়ার ভিক্ষার উপরে এরা বেঁচে রয়েছে। আমি জানি না বাংলাদেশ পাকিস্তান থেকে কি শিখতে যাচ্ছে, কি জানি তারাও কি এই যে আইএমএফের লোন কিভাবে পাওয়া যায়, চায়নার লোন কিভাবে পাওয়া যায়, কিভাবে ইউএসের থেকে কিছু টাকা নেওয়া যায়, কি জানি বাংলাদেশ পাকিস্তান থেকে এই ট্রিকগুলো শিখতে চাইছে কিনা। পাকিস্তান যদি দিল্লি ব্লাস্টের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে থাকে, যদি সেটা প্রমাণিত হয়, তাহলে ভারত যে পাকিস্তানে আবার একটা অ্যাটাক করতে পারে এর সম্ভাবনা কিন্তু প্রবল। কোনোভাবে ভারতের হামলার পেছনে যদি বাংলাদেশ যোগ পাওয়া যায়, এমনিতে বাংলাদেশ আর ভারতের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। তারপরে ভারত আবার 3টে ক্যাম্প বানাচ্ছে যেটা বাংলাদেশের সীমান্তের খুব কাছাকাছি। আর বাংলাদেশের যদি যোগ পাওয়া যায়, তার পরেরটুকু আমি আর বললাম না, আপনারা বুদ্ধিমান, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। ভারত এখন দিল্লি হামলার পর ইন্দো নেপাল বর্ডার আছে, সেই বর্ডারের সিকিউরিটি জোরদার করেছে। ভারত এবং নেপালের বর্ডার একটু বেশি সিকিউরিটি প্রয়োজন আমি মনে করি, কারণ নেপাল থেকে ভারতে, ভারত থেকে নেপালে খুব সহজেই যাওয়া যায়, যেটা কিন্তু এর সুবিধা কিন্তু টেররিস্টরা অবশ্যই নেবে। বিশেষ করে নেপালে এসে ভারতে ঢোকা তাদের পক্ষে খুবই সহজ হয়ে যাবে। দিল্লি ব্লাস্টের কয়েক ঘন্টা আগেই উত্তরপ্রদেশ থেকে একজন ডাক্তারকে গ্রেপ্তার করা হয়েছে, যে ডাক্তার মূলত জম্মু কাশ্মীরের বাসিন্দা, যার নাম ডক্টর আদিল রাদার।
তার কাছ থেকে ভয়ঙ্কর এক্সপ্লোসিভ অ্যামোনিয়াম নাইট্রেট 350 কেজি উদ্ধার করা হয়েছে। এই আদিল রেজারি সেই ব্যক্তি যে কিনা জম্মু কাশ্মীরে জৈশ-ই মহম্মদের সমর্থনে পোস্টার লাগাচ্ছিল। সিসিটিভি ফুটেজে দেখার পর উত্তরপ্রদেশ থেকে তাকে যখন গ্রেপ্তার করা হয় তখন তার কাছ থেকে এই এক্সপ্লোসিভ উদ্ধার করা হয়। এর পরবর্তীতে আরেকজন স্বাস্থ্যকর্মীকে গ্রেপ্তার করা হয় যার নাম মুজাশমিল শাকিল, যিনি আল ফালাহ হাসপাতালে কাজ করতেন। 12টা সুটকেস ভর্তি এক্সপ্লোসিভ ছিল তার কাছে। এবং এরপরে আরেকজন মহিলাকে গ্রেপ্তার করা হয় যার কাছে একটা গাড়ি ছিল, গাড়িটি ছিল হচ্ছে মারুতি সুইফট ডিজায়ার। এই গাড়ির ভেতরে একটা অ্যাসল্ট রাইফেল ছিল ও কিছু গোলাবারুদ ছিল। ভাবুন, এনারা ডাক্তার হয়ে যদি এনারা এই কাজ করেন তাহলে মানুষ কাদেরকে বিশ্বাস করবে? হয়তো এদের দিল্লি ব্লাস্টের মতো এত ছোটোখাটো প্ল্যান ছিল না, এদের প্ল্যান ছিল অনেক বড়। এখন এরা ধরা পড়ে যাওয়াতে সেই প্ল্যান এরা কার্যকর করতে পারেনি। যদি দিল্লি ব্লাস্টের সঙ্গে যে ব্যক্তি জড়িত সেই ব্যক্তির যদি এদের সঙ্গে কোনো যোগ থেকে থাকে তাহলে নিশ্চয়ই এদের প্ল্যানটা কেমন ছিল সবই জানা যাবে ইনভেস্টিগেশনের পরে। আর যদি কিছু জানা যায় আমি তার জন্য আপডেটেড ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব। আর যদি ভালো লাগে তাহলে জিপি অ্যাফেয়ার্স সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকা বেল আইকনও প্রেস করুন।